সাংবাদিকতার চাপ বাড়ছে নাকি? হ্যাঁ, চাপ বাড়ছে না? যত দিন যায়, যত ঘনিয়ে আসছে, চাপও বাড়ছে। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম 11-তে আমরা কিন্তু ভোটের উৎসব অনুভব পাচ্ছি আমরা, এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে উচ্ছ্বাস, বিশেষ করে নতুন প্রজন্ম যারা ভোট দিতে পারে নাই তারা মনে হয় অপেক্ষাই করতে পারছে না ভোট দেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি আগামী 12 তারিখে দীর্ঘ সময় পর বাংলাদেশের মানুষ তথা চট্টগ্রাম 11 আসনের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং তারা সেটা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতিমধ্যে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা আমরা করেছি, ক্যাম্পেইন করেছি, উঠান বৈঠক করেছি, বিভিন্নভাবে আপনারা দেখেছেন অনেকগুলো গানও বেরিয়ে গেছে এর মধ্যে। মানে আমার মনে হয় নির্বাচনের মতো এত বেশি গান আর বোধহয় কোনো সময় হয় না, এবং সাধারণ মানুষ কিন্তু এগুলো কিন্তু উপভোগ করেছে, এবং এটাকে উৎসব করার জন্য এই গানগুলো অনেক বেশি সহায়তা করেছে, এবং এই গানগুলো অনেক জায়গায় পপুলার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি গাচ্ছেন লোকজন। তো আমাদের চট্টগ্রাম 1-11 মূল ক্যাম্পেইন থিম যেটা ছিল, থিমটা ছিল 11-তে 11। মানে আমরা 10-এ 10 বলি না, আমাদের থিম ছিল 11-তে 11। এবং 11-তে 11 কেন? আমরা 11-তে 11টা কমিটমেন্ট করেছি জনগণের কাছে। আমরা করেছি কমিটমেন্ট যে আগামীতে যদি আমরা নির্বাচিত হই এখান থেকে, আমরা জনগণের কাছে অঙ্গীকার করেছি 11টা বিষয়ে। এই জন্য আমরা বলছি আমাদের স্লোগান ছিল 11-তে 11। মানে এই 11টা অঙ্গীকার আমরা পূরণ করবো ইনশাআল্লাহ আগামীতে। আমি অঙ্গীকারগুলো একটা একটা করে পড়ে শোনাচ্ছি, আপনাদেরকে লিফলেট দেওয়া আছে ইতিমধ্যে, সহজ হবে। এটা আমি খুব তাড়াতাড়ি একটু বলে ফেলছি, কারণ বেশি ডিটেলসে না গিয়ে। প্রথম অঙ্গীকার হচ্ছে আধুনিক জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা। ওই 11 আসনে কিন্তু একটা বিশাল এলাকা আছে যেখানে কোনো হসপিটাল নাই, চিকিৎসা ব্যবস্থা নাই। সেই জায়গায় আমরা একটা 1200 বেডের একটা হসপিটালের কথা বলেছি, এবং ওই 1200 বেডের হসপিটালটা ওই পুরো অঞ্চলকে আশা করি সেবা দিতে সক্ষম হবে, কারণ 1200 বেড হসপিটাল অনেক বড় হসপিটাল, এবং এখানে সব ধরনের সেবামূলক কার্যক্রম থাকবে, সব ধরনের, যেহেতু অনেক বড় হসপিটাল হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে তরুণদের কর্মসংস্থান। আপনারা জানেন কর্মসংস্থান কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্ম শুধু নয়, সাধারণ মানুষের মধ্যে কর্মসংস্থান একটা বড় ধরনের চাহিদা, জনগণের প্রত্যাশা জেগেছে যে এত বড় জনসংখ্যা, প্রত্যেক বছর 20 লক্ষ লোক যোগ দিচ্ছে নতুন তরুণরা কাজের জন্য। এটা আমাদের একটা বড় প্রোগ্রাম বিএনপির পক্ষ থেকে আছে, আপনারা জানেন। ইনশাআল্লাহ আমরা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছি। কর্মসংস্থান বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে দেশের ভিতরে কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, সব কিছু মিলিয়ে এটা বিএনপির অঙ্গীকার। এবং সাথে সাথে এই অঙ্গীকার চট্টগ্রাম 1-11-তে আমরা বড়ভাবে পালন করার জন্য অঙ্গীকার করেছি। এখানে আমাদের এই কর্মসংস্থানের এরিয়াগুলো আইডেন্টিফাই করেছি আমরা। এখানে তরুণদের জন্য আমরা ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে। আমাদের তরুণদের জন্য আমরা ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করব। তাদের সব ধরনের ডেভেলপমেন্ট যাতে হয় আর কি, একটা মানুষ হিসাবে
একটা তরুণের যে ডেভেলপমেন্টের প্রয়োজন আছে তার এজ এ তরুণ থেকে তার জীবন ক্যারিয়ার করার জন্য সেই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আমরা চালু করব। তার মধ্যে এখানে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ, আমাদের দেশে অনেকে ফ্রিল্যান্সিং ছেলেমেয়েরা করছে, কিন্তু এদেরকে কিন্তু প্রপারলি আমরা মনিটাইজ করতে পারি নাই, প্রপারলি ফর্মাল সেক্টরে আনতে পারি নাই। আমরা তাদেরকে ফর্মাল সেক্টরে নিয়ে আসবো। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা যারা ম্যাট্রিক আইএ বিএ পাস করেছে চাকরি পাচ্ছে না, তাদেরকে এই জায়গায় আমাদের বড় ধরনের কর্মসংস্থান হবে। এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চট্টগ্রামে ইনশাআল্লাহ আমাদের কর্মসংস্থান আমরা করতে পারব। সামাজিক উদ্যোক্তা তৈরি করা, আমাদের আমাদের সবাই তো চাকরি করবে, আমরা চাই খুব বেশি বেশি লোক আমাদের ইয়াং ছেলেমেয়েরা উদ্যোক্তা এসে উঠে আসুক। এই জন্য স্টার্ট আপ প্রোগ্রাম যেটা আছে, ওই স্টার্ট আপের মধ্যে আমরা সব ধরনের উদ্যোক্তাদের যাতে তারা ব্যবসায় আসতে পারে, ব্যবসায় যোগ দিতে পারে, তাদেরকে আমরা স্কিল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ঋণ সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব। অর্থাৎ সব ধরনের সাপোর্ট দেওয়ার মাধ্যমে নতুন উদ্যোক্তা ছেলে মেয়েদের উদ্যোক্তা হিসেবে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের চট্টগ্রাম 11-তে তথা সারা চট্টগ্রামে এই কাজটা করা হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান। কারিগরি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু আমরা সবাই ম্যাট্রিক আইএ বিএ এমএ তারপর পিএইচডি, তারপরে কারো চাকরি নেই। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নতুন প্রজন্মকে আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা তাদের কর্মসংস্থান, দেশে বিদেশে আত্মকর্মসংস্থান তিনটার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য আমরা ভোকেশনাল ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ চট্টগ্রাম 11 তথা চট্টগ্রামের জন্য। ভোকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমে স্কুল পার হওয়ার পরেই তারা যাতে ভোকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হতে পারে। বিএ এমএ পাস করে তো লাভ নাই, বিএ এমএ পাস করে তো চাকরি জোগাড় নাই। চায়নাতে 60% ছেলে মেয়ে স্কুলের পরে ভোকেশনাল স্কুলে যায়, অনলি 40% হায়ার এডুকেশনে যায়, অনলি 40%। আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করতে হবে বাংলাদেশে। আমাদের এই এলাকায় ইনশাআল্লাহ আমরা কারিগরি শিক্ষার মধ্যে রীতিমধ্যে বিএনপির প্রোগ্রাম আপনারা জানেন, ক্লাস 6 থেকে কিন্তু আমরা কারিগরি শিক্ষা স্কুলেই আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। নিরাপদ এলাকা ও শক্তিশালী আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, এবং এই আইন শৃঙ্খলা ব্যতীত কিন্তু বিনিয়োগও হবে না, কর্মসংস্থানও হবে না, মানুষের জীবন মান উন্নয়ন করা সম্ভব না। এই জন্য আমরা আইন শৃঙ্খলায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এই অঞ্চলের চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, অপরাধের বিরুদ্ধে এখানে সিরিয়াসলি এগুলোকে অ্যাড্রেস করা হবে, এগুলো বাস্তবায়ন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে জনগণের সাথে যৌথভাবে কাজ করতে হবে। কোনো পুলিশ এককভাবে, আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে সমাধান দিতে পারে না। এই কাজটা আমরা যৌথভাবে করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে একসাথে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত করে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। পানি সংকট আছে বিশাল একটা এলাকায়। আমি একেবারে পতেঙ্গা এলাকায় 40, 41, 39 থেকে ওই পুরো অঞ্চলে পানির সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই। সেখানে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে, এইটা অঙ্গীকার আমরা করেছি। জলাবদ্ধতা সম্বন্ধে আপনারা সবাই জানেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আর বলার অপেক্ষা নেই। এটার সমাধান পার্মানেন্ট একটা সমাধান আমাদেরকে দিতে হবে। এদের উপর আমরা কাজ করছি। ইতিমধ্যে আমি মেয়রের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এই ব্যাপারে একটা বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে। যানজট, ওই এলাকায় কিন্তু পোর্টকে ঘিরে, ইপিজেড পোর্ট ঘিরে একটা বড় ধরনের যানজটের সমস্যা আছে। মানুষ খুবই কষ্ট পায় ওই এলাকাতে। এটার ব্যাপারে আমরা ট্রাফিক সহ মিলে এটার একটা সমাধান দিতে হবে। পরিবেশ, বায়ু দূষণ, এটা বাংলাদেশের সার্বিক সমস্যা।
চট্টগ্রাম 11 তথা চট্টগ্রামের সমস্যা পরিবেশের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। টেকসই নিরাপদ রাস্তাঘাট আছে, বন্দর ব্যবস্থার আধুনিকায়ন, বন্দরের অটোমেশন, বন্দরকে আমি তো আগেই বলেছি আমাদের চট্টগ্রামের জন্য বন্দর হচ্ছে চট্টগ্রামের উন্নয়নের যে সম্ভাবনা, তার মধ্যে বন্দর হচ্ছে একটা বড় অংশ। এখানে বন্দরের আধুনিকায়ন শুধু নয়, আমরা বন্দরকে নিয়ে এই উপকূলীয় অঞ্চলকে নিয়ে ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা একটি লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলব। এটা আমি আগেও বলেছি। লজিস্টিক হাব বলতে যা বোঝায় যে এটা শুধু চট্টগ্রামের জন্য না, বাংলাদেশের জন্য না, এই আশেপাশের সব দেশগুলোকে নিয়ে তারাও যাতে ব্যবহার করতে পারে এই লজিস্টিক হাবটা। এর মাধ্যমে আসলে চট্টগ্রামের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং চট্টগ্রাম এয়ারপোর্টকে নিয়ে আমাদের চিন্তা আছে ইনশাআল্লাহ, প্যাসেঞ্জার কাম কার্গো হাব করার, এটা আমরা বিবেচনায় এনেছি। সহজ সমন্বিত নাগরিক সেবা, তো নাগরিক সেবাগুলোকে আমরা চাচ্ছি সহজ করার জন্য। এটা তাদের অধিকার, সেবা দেওয়া গভর্নমেন্টের, এটা কোনো ফেভার কেউ কাউকে করছে না। সেবা, নাগরিক সেবা নাগরিকের অধিকার হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে এবং এই সেবা খুব সহজভাবে সমন্বিতভাবে আমরা ডেলিভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিকল্পিত আধুনিক নগরায়ন, নগরকে একটি পরিকল্পিত অবস্থায় নিতে হবে। চট্টগ্রামের যে সম্ভাবনা, সৌন্দর্য, নদী, বন্দর, সমুদ্র, লেক, পাহাড়, সব কিছু চট্টগ্রামে, এটাকে আমরা একটা প্ল্যান সিটি হিসেবে করতে হবে। পুরো চট্টগ্রামকে একটা পরিকল্পিতভাবে উন্নয়নের দিকে আমাদেরকে যেতে হবে। হেফাজত যে উন্নয়ন হয়েছে, এটা চট্টগ্রামের মতো একটা সুন্দর শহর, চট্টগ্রামের মতো একটা জায়গার জন্য এটা কাম্য নয়। আগামীতে ইনশাআল্লাহ আমরা এটাকে পরিকল্পিতভাবে সার্বিক মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানে সিডিএ, সিটি কর্পোরেশন এবং গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে একটা সব কিছু সমন্বয়ের মাধ্যমে আমরা একটা পরিকল্পিত চট্টগ্রাম করতে চাই আগামী দিনে। এটা হচ্ছে 11 দফা, স্লোগান হচ্ছে 11-তে 11, এটা সাইন হচ্ছে এটা 11-তে 11, এটা হচ্ছে সাইন। সুতরাং আমরা এই কথাটা যখন বলছি আপনারা বুঝতেই পারছেন এই অঙ্গীকার না আমি এটা দিতে চাই না, আমি বিশ্বাস করি না এটা দেওয়ার সুবিধা, এটা দেওয়ার ঠিক না, এটা আল্লাহর হাতে, এটা আমি সিদ্ধান্ত দিতে পারবো। আমরা এইটা যেটা দিচ্ছি 11-তে 11, 11-তে 11, যখন আমরা এরকম একটা স্লোগান নিয়ে আসছি, অঙ্গীকার নিয়ে আসছি, বুঝতেই পারছেন আমরা সিরিয়াস এই ব্যাপারে। সেটা তোমাদের ধরে নিতে পারবে, কিন্তু আমরা এই বিষয়টা স্লোগান হিসেবে নিয়ে আসছি, অঙ্গীকার হিসেবে নিয়ে আসছি এবং এটার উপর গানও হয়েছে, এটার উপর সাইনও হয়েছে। আমি বললাম এটা আমাদের কমিটমেন্ট এত স্ট্রং যে আমরা এটা পুরোপুরিভাবে ওপেনলি এইভাবে এসছি। কেন এত বড় একটা অঙ্গীকার যদি আমরা গানের মাধ্যমে, সাইনের মাধ্যমে, আমার স্লোগানের মাধ্যমে নিয়ে আসছি কেন? এটা আমাদের কমিটমেন্ট। সুতরাং জনগণকে আমরা বোঝাতে চাচ্ছি দিস ইজ দ্য কমিটমেন্ট। ইনশাআল্লাহ এটা আমরা ফুলফিল করব। সাথে সাথে চট্টগ্রামের যে সার্বিক বাণিজ্যিক রাজধানীর পরিকল্পনা, সেটা তো আছে, সেটা তার বলার অপেক্ষা রাখে না। সেটা সার্বিকভাবে চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাবের মাধ্যমে সার্বিক উন্নয়ন করা যাবে এখানে চট্টগ্রামকে। এখানে ট্যুরিজম আছে, এখানে আমাদের আপনারা জানেন এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, সেটা আমরা করেছিলাম। এটা কিন্তু এশিয়ান উইমেন ইউনিভার্সিটি বাংলাদেশ না, এটা এই অঞ্চলের জন্য একটা কি বলবো, একটা বিদ্যাপীঠ, একটা ইনস্টিটিউশন, বিদ্যাপীঠ, যেটা এটা আমাদের আশেপাশে কোনো দেশে নাই। এইরকম আমরা চাই চট্টগ্রামে চলে গেছে। এই চট্টগ্রামের উন্নয়নে লজিস্টিক হাবের সাথে সাথে এখানে পড়াশোনা, ট্যুরিজম, হসপিটালিটি, বিজনেস, সব কিছু মিলিয়ে জীবনযাত্রার মান যাতে চট্টগ্রামের মানুষের উন্নয়ন হয় এবং কর্মসংস্থান হয়, সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে এটার একটা বড় অবদান থাকবে। চট্টগ্রামের জিডিপি
বাংলাদেশের জিডিপিতে যাতে একটা বড় ধরনের অবদান রাখতে পারে, সেটা আমাদের আগামী প্রচেষ্টা থাকবে। আর লাগবে না, থ্যাংক ইউ। আর কিছু এটা কি বললাম? আরে বন্দরকে নিয়ে পুরো লজিস্টিক হাব করে পুরো সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত নিয়ে আসতেছি, আর আপনি বলতেছেন আমি বন্দর নিয়ে কিছু বলছি। ছোটখাটো ইস্যু দেখো কেন, বড়ভাবে দেখতে। বাংলাদেশকে আমরা বড়ভাবে দেখতে চাই, ওই ছোটখাটো ইস্যু দিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই। আপনার বন্দর প্রসঙ্গাতে আপনাদের বাংলাদেশের ইকোনমিক কি বই ইনস্টল এগুলো হ্যাঁ, ইকোনমিক কি বই ইনস্টলেশনগুলো বাংলাদেশের এপিআই বন্দর প্রসঙ্গাতে বন্দর হচ্ছে তার অন্যতম। এখন বন্দর যে অস্থিরতা চলছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নিয়ে এবং বেসরকারীকরণ নিয়ে, এগুলো আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? এগুলো তো আমাদের এর সাথে রিলেটেড আমি বলি, আমার বন্দরের পাশাপাশি এখন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল 10 মিটারের ড্রাফট একটা মাস্ক লাইন ইউজ করে। আপনি জানেন সারা বিশ্বের মধ্যে মাস্ক লাইন মেইনটেইন অপারেটরদের মধ্যে সেরা। আমি বন্দরের সাথে যদি ওটা তুলনা করে খুব ভালো করছে, এরকম আপনি প্রাইভেটে আরো কোনো চিন্তা ভাবনা আছে কিনা ওনার প্রশ্নের সাথে আমাদের যাবেন, তাহলে কম্পিটিটর তৈরি হবে। আমার সরকারিটার সাথে বেসরকারি আমি দেখছি যে পিসিএল প্রথম দিকে ভালো করে, ইদানিং ভালো করছে, ওরা খুব ভালো সার্ভিস দিচ্ছে, প্রাইস কিছু বেশি নিচ্ছে, প্রাইস সার্ভিস দিয়ে প্রাইস নিতেই পারে, ঠিক না? তো এইভাবে আপনার আরো চিন্তা ভাবনা আছে না, তখন একটা কম্পিটিশন তৈরি হবে। বিষয়টা আমাদের ক্লিয়ার করুন। আপনি একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, একটা দেশের উন্নয়নের জন্য বন্দরের এফিশিয়েন্ট অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশিরা যখন বাংলাদেশে আসে প্রথম প্রশ্ন করে কি জানেন? আপনার বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম কত, ডেলিভারি টাইম কত, এফিসিয়েন্সি কি, এইটার উপর নির্ভর করে এখানে বিনিয়োগ করে। সুতরাং আগামী দিনের বন্দরের এফিসিয়েন্সি, টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম, কস্ট একটা বিষয় আছে। সব কিছু মিলিয়ে বন্দরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। দ্য গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস আছে এখন, আমরা কিন্তু আবিষ্কার করতে হচ্ছে না। সারা বিশ্বে বন্দরগুলো অপারেট করতেছে এফিসিয়েন্টলি, তাদের এক্সাম্পলটা নিলেই আপনি এগিয়ে যেতে পারবেন। সুতরাং ইনশাল্লাহ বিএনপি যদি আগামী দিনে দায়িত্ব পায়, আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটাকে নিয়ে চট্টগ্রামকে আগেই বলেছি, লজিস্টিক্যাল হাব করতে গেলে তো আপনার এফিসিয়েন্সি বাড়াতে হবে, না হলে এখানে আসবে কেন মানুষ, সার্ভিস নেবে কেন? আপনাকে এফিসিয়েন্ট হতে হবে, সার্ভিস দিতে হবে, কম্পিটিটিভ হতে হবে। সুতরাং সেটাই আমাদের লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ। আপনি তো চট্টগ্রামের, আপনি সারা বাংলাদেশের নেতা, আপনি ইতিমধ্যে চট্টগ্রামের ফরিদচুরি, এদিকে সাতকানিয়া, লোহাগ্রাম, আপনার অবজারভেশনটা আমাদের শেয়ার করবেন। এখানে জনসভা ব্যাপক সমাবেশ হয়েছে, আপনি বলছেন বিএনপির পক্ষে এখন গণজীবনটা সুনামে সৃষ্টি হয়েছে, কিন্তু আপনি শঙ্কার কথাও বলেছেন, ওখানে আবার ভোরের ওই যে শালিকরা মানে দান খেয়ে যাবে এরকম কথা বলছেন, পাহারা দিতে বলছেন, কোনো শঙ্কা বলতে? না, শঙ্কা বলতে পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো উঠে আসছে, নিউজ মিডিয়াতে কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য টেলিফোন নাম্বার নিচ্ছে, তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। কারণ বিএনপির রাজনীতি হতে জনগণের আস্থা নিয়ে রাজনীতি। বিএনপির সৃষ্টি হয়েছে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, তারপরে পরবর্তীতে আপনার সংসদীয় গণতন্ত্র সহ একটি দল, এটার জন্ম থেকে আজ অবধি একটি দল মাথা তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের জন্য, সেটা হচ্ছে বিএনপি। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। সুতরাং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। যদি গণতন্ত্রের বাহক প্রশ্নবিদ্ধ কেউ করতে চায়, সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেটা রাজনীতিবিদ একা না, সাংবাদিকদের সজাগ থাকতে হবে, নাগরিকদের সজাগ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর সজাগ থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি গণতান্ত্রিক অর্ডারকে ফিরিয়ে আনবেন আগামী দিনে। সুতরাং নির্বাচনকে, অনেকে তো নির্বাচন চাইই নেই, নির্বাচনের উপর তো আস্থাই নেই, অর্থাৎ জনগণের উপর আস্থা না থাকলে যা হয়। এখন আবার নির্বাচনে গিয়ে অনেকে এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এগুলো তো ভালো লক্ষণ না। এগুলোর মাধ্যমে যে তারা কিছু করতে পারবে সেটা না, কিন্তু এই যে একটা
জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ খুবই সজাগ। তারা 12 তারিখ আমি নিশ্চিত ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোট প্রয়োগ করবে এবং এই সমস্ত যে কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে এদের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না। ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে, এদের জন্য কোনো জায়গা থাকবে না। যারা এর মাধ্যমে যারা এইসবের মাধ্যমে ভ্যাকসিনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, এটা আমি বিশ্বাস করি। একটি প্রশ্ন, বিএনপি বলেছে ঐক্যমতের সরকার তারা গঠন করবে, জামাতও বলছে তারাও ঐক্যমতের সরকার গঠন করবে। এই জায়গায় জামাত যদি বিএনপিকে আমন্ত্রণ জানায় সেই সরকারে যাওয়ার জন্য বিএনপি যাবে কিনা, বা বিএনপি জামাতকে আমন্ত্রণ জানাবে কিনা সেই সরকারে যাওয়ার জন্য? শুনেন, সরকার গঠনের প্রক্রিয়াটা হচ্ছে কি, প্রথমে আপনাকে দর্শনগতভাবে কিছুটা মিল থাকতে হবে, রাইট? দ্বিতীয়ত আপনার আগামীর কর্মসূচির সাথে আপনার একমত হতে হবে। কারণ আমরা একটা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছি 42 পার্টি মিলে, 42টা পার্টি মিলেছি, এর সাথে আবার অনেকে যোগও হয়েছে। আমার একটা 31 দফা বাস্তবায়ন করতে হবে, আমি জনগণের কাছে দায়বদ্ধ এটার জন্য। আমার দর্শন আছে, বিএনপির কিছু রাজনৈতিক দর্শন আছে, ভাবনা আছে। তারেক রহমান সাহেবের পরিকল্পনা উনি দেশের সামনে তুলে ধরেছেন, এগুলোর সাথে যারা সংগতিপূর্ণ হবে সব কিছু যেগুলো আমি বলেছি এর সাথে সংগতিপূর্ণ হলে তখন সেটা আলাপ আলোচনায় আসতে পারে। সেটা তাও হবে কিনা আমি বলতে পারবো না, সরি, বালু খাইতে খাইতে অবস্থা খারাপ। আমি সবকিছু মিলে যেটা আমি বললাম, যদি সংগতিপূর্ণ হয় তারপর দল এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, বেশ কয়েকটা জোট হয়েছে, কিছু মানে আমরা সংখ্যার দিক থেকে যদি বলি ছোট দলও আছে। পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে এই জোটগুলোর ক্ষেত্রে ছোট দলগুলোর কেমন সম্ভাবনা দেখেন আর কি? কুসুমা, এটার সঙ্গে আরেকটা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার আপনার নির্বাচন শুরু হওয়ার পর, নির্বাচনের যে কার্যক্রম শুরু হওয়ার পর জামাত এবং বিএনপি দুই দলই এখন দেখা যাচ্ছে আপনার শেখ হাসিনার বিচার এবং বাদ ফটোগুলো এড়িয়ে যাচ্ছে। সেটার কারণটা জামাত এবং বিএনপি দুই দলই। আরেকটা বিষয় যোগ করে, এটা ওই গণমাধ্যমে আপনার একটা হানা ভোটের ব্যাপারে বক্তব্য আসছিল, এখন আপনাদের কি অবস্থা? হ্যাঁ, ওইটা তো তারেক রহমান সাহেব বলেছে অলরেডি, বিএনপির বক্তব্য তো দিয়েই দিয়েছে। এখানে কোনো ফাঁক ফোকর রাখা হচ্ছে না, তো বুঝেন না, কোনো ফাঁক ফোকর নাই। নির্বাচনে যেতে হবে, আপনি এই বিভিন্ন ধরনের ছুতা তুলে কখনো এইটা কখনো সেটা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনী কর্মকাণ্ডে উৎসব মুখরভাবে নেমেছে, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তারা তাদের নির্বাচিত সংসদ দেখতে চায়, তারা তাদের নির্বাচিত সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়। এখানে বিভিন্ন ধরনের ছুতা তুলে, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে, প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। ছোট দলগুলোর কি বলছিলেন তুমি? কেমন সম্ভাবনা জোটগতভাবে বা জোটের বাইরে? আমি তো বলেছি সার্বিক যেটা অবস্থান, যেটা হচ্ছে বিএনপির একটা তো দর্শন আছে, একটা দল তো, এটা রাজনৈতিক দল, একটা দর্শনের ভিত্তিতে আমাদের দলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বাংলাদেশকে নিয়ে আমাদের আগামী দিনের পরিকল্পনা আছে, যেটা তারেক রহমান সাহেব বলছে আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটা পরিকল্পনা আমরা করেছি, কিন্তু উনি ওই দিন আমাদের ওই কি দেওয়ার ম্যানিফেস্টো দেওয়ার সময় মানে খুব সীমিতভাবে তুলে ধরেছে। এটা একটা আছে, আমার দর্শন আছে, আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের কিছু চিন্তা আছে, আমাদের এই রিজিয়ন নিয়ে চিন্তা আছে। তা আমাদের তো সব কিছু মিলিয়ে এই দর্শন, এই চিন্তা, এই ভাবনা, এই রূপরেখা যেটা আমরা করেছি, এর মধ্যে যদি যারা থাকবে এটার সাথে সঙ্গতিপূর্ণ থাকে এবং বিএনপি যদি প্রয়োজন মনে করে যে কারোর সাথে কোয়ালিশন করা দরকার, সেটা সময় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার পর আপনার 5 আগস্ট পর্যন্ত আপনার বিএনপি এবং জামাত এবং আপনার বামদের
যে ভূমিকা গত 17 বছর এবং শেখ হাসিনার যে বিচার কার্যক্রম এগুলো নিয়ে যেভাবে সব ছিল বিএনপি জামাত বাধাগ্রস্ত করব কিন্তু নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর দুই দলই বিএনপি জামাত তারা একেবারে কথাই বলছে না এই বিষয়ে বিচারের বিষয়ে এই বিষয়ে কিন্তু বলছে না। তো পাশাপাশি গতকালকে নির্বাচনী কার্যক্রম তো নির্বাচনী কর্মকাণ্ডের মাধ্যমে সীমিত থাকবে, তাই না? আমার নির্বাচনটা কি? আমি আগামী দিনে জনগণের জন্য কি করব? জনগণ জানতে চাচ্ছে আমি আগামী দিনে জনগণের জন্য কি করব। এটাই তো মূলত নির্বাচনী কর্মকাণ্ড। স্বাভাবিকভাবে এই জিনিসগুলো মানুষ প্রাধান্য পাবে। আগামী রূপরেখা বর্তমান রাজনৈতিক দৃশ্যপটে নির্বাচনে আপনার বিএনপি এবং 11 দলীয় জোট এই দুইটাই প্রধান একজনের প্রতিদ্বন্দ্বী। আমরা রাজনৈতিক দৃশ্যপটে এটা দেখতেছি। জামাত নেতৃত্বাধীন যে জোট, জামাত নির্বাচন করে 91-3টা আসন পেয়েছে, বিএনপির সাথে জোট করে 18টা আসন পেয়েছে। এখন জামাত আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাবে, মানে এই যে কল্পনাটা, এই বাস্তবতাটা কতটুকু বলে আপনি মনে করেন? পাশাপাশি গতকালকে জামাত আমির ফ্যামিলি কার্ডকে ভুয়া বলেছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এগুলো তো উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন নেই। এটা তো উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন না। এগুলো সময় আসলে বাংলাদেশের নাগরিকরা দেখবে, তাই না? সুতরাং এগুলো নিয়ে আলোচনা করে তো লাভ নেই। শেষ কোশ্চেন খুশরু ভাই, আপনি তো চট্টগ্রামে 16টা আসন পার্বত্য এলাকা আপনি ঘুরে দেখেছেন, ওভারঅল পর্যবেক্ষণটা আপনাকে আমাদের শেষ করে আমি ওই ওর প্রশ্ন, এই যে তুমি যে প্রশ্ন করে যে প্রশ্ন একটা উত্তর দিই, ফাইনালি একটা দিয়ে ক্লোজ, এরপর আর কোনো প্রশ্ন নাই। আমি উত্তর দিচ্ছি, ওই সব মিলিয়ে উত্তর দিচ্ছি। বাংলাদেশে একটু চুপ করেন। বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে, যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ, আপনারা যদি দেখেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে একটি নেতৃত্বের উপর, একটি দলের উপর, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যখনই বাংলাদেশ কোনো ক্রান্তি লগ্নে পড়েছে, কঠিন সময়ে পড়েছে, বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়বাদী দলের উপর। কারণ এই দলটাই এই সমস্যা, এই ক্রান্তি লগ্ন, কঠিন সময় থেকে উত্তরণের বারবার প্রমাণ করেছে। আবার বাংলাদেশের মানুষ আজকের ক্রান্তি লগ্নে মনে করে বিএনপির মাধ্যমে আগামীর বাংলাদেশের উত্তরণ, গণতন্ত্রের উত্তরণ এবং আগামীর বাংলাদেশের গঠনের, রাষ্ট্র গঠনের যে ভাবনা, সেটা একমাত্র বিএনপির মাধ্যমে সম্ভব। এই জন্য এই নির্বাচনে তার ফলাফলের প্রতিফলন ঘটবে আমি বিশ্বাস করি। আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা মোটামুটি কি বলবো, দৃশ্যমান একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। জনগণ আবারও সিদ্ধান্ত নিয়েছে, তাদের আস্থা আবারও বিএনপির উপর থাকবে। এই ক্রান্তিলগ্ন, এই কঠিন সময় উত্তরণের জন্য বিএনপি একমাত্র তাদের কাছে উত্তর। আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটা দৃশ্যমান। থ্যাংক ইউ।